গানে আছে, আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী, অথবা যে লাউ সেই কদু। আমরা যাই বলি না কেন, তো আমাদের মাটির গাছে আসলেই লাউ ধরেছে। আমাদের একজন উদ্যোক্তা, আমি এই মুহূর্তে যে কথা বলছি সেটি হলো আমাদের মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে দাঁড়িয়ে একজন কৃষি উদ্যোক্তার লাউ ক্ষেতে। তো আমরা এখানে দেখছি যে শত শত লাউ অত্যন্ত আধুনিক চাষ পদ্ধতির মাধ্যমে এখানে বেশ ঝুলে আছে। তো সেরকম একজন লাউ চাষি, যিনি আমাদের এই করোনাকালে হাজার হাজার মানুষের পাশাপাশি অনেক মানুষ যখন বেকার জীবনযাপন করছে এবং কর্মহীন হয়ে দিনহীন জীবনযাপন করছে, সেরকমই একজন মানুষ যে কিনা তার সেই কর্মহীনতাকে পাশ কাটিয়ে এখানে তার নিজস্ব জমিতে অত্যন্ত আধুনিক পদ্ধতিতে লাউ চাষ করে একজন স্বাবলম্বী মানুষ আমাদের এদেশের পুষ্টি চাহিদা এবং খাদ্য চাহিদা পূরণে তিনি বিশেষ ভূমিকা পালন করছেন। তো দাদা, আপনি আপনার পরিচয়টা যদি একটু দেন, একটু কাছে। আমার নাম গোপাল মালিক, জেলা মাগুরা। আচ্ছা, আমি তো জানি যে আপনি পরিবহন সেক্টরে কাজ করতেন। হ্যাঁ, আমি গাবতলীতে ছিলাম দীর্ঘদিন পরিবহনে, গ্রিন বাংলাতে, এবং ম্যানেজারের দায়িত্বে আমি ছিলাম। আসলে করোনার কারণে যে সময়ে চাকরির একটা প্রবলেমের কারণে বাড়ি চলে আসি। তারপর আমার নিজের থেকে দেখি। প্রিয় সুধী বন্ধুরা, আমরা জানি যে এই ধরনের সংকট সারা বাংলাদেশের হাজারো মানুষের ভিতরে, এবং আমরা জানি যে আমাদের এই বাংলাদেশের 17 কোটি বা 16 কোটি মানুষের মধ্যে অনেক মানুষ বেকার জীবনযাপন করে থাকেন। তো আমাদের এই গোপাল পালিত দাদারাই সেই বেকার জীবনযাপন থেকে কিভাবে সচল এবং সক্রিয় জীবনযাপন করা যায়, তার এই লাউ খেতে দাঁড়িয়ে আমরা তার বাস্তব প্রমাণ পাচ্ছি। তো আমরা এখানে দেখছি যে অসংখ্য লাউ ঝুলে আছে। তো এই পরিমাণে লাউ গাছে আসার পিছনে আপনার বিশেষ কি কৌশল অবলম্বন করে থাকেন? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আমি এটা হাইব্রিড জাতের লাউ, আমি নিজেই এটা শখের বিষয় বাড়িতে আসি বেকার অবস্থায় চাষটা করি, এবং ফলন ভালো। আপনার ট্রিটমেন্ট বা যত্ন পরিচর্যার উপরে ভিত্তি করে এটা সম্ভব। গতবারও প্রচুর লাউ ছিল, এবারও সেই তুলনায় ভালো লাউ আছে। আগে থেকে একটু সাইজে ছোট, কিন্তু এবার দামের বেশির কারণে ছোটদের খুব একটা প্রবলেম হচ্ছে না। মানে লাউ থেকে আপনি বেশ ভালো একটা রিটার্ন পাচ্ছেন। পাচ্ছি, হ্যাঁ। তো এবছর কি পরিমাণ লাউ বিক্রি হলো আপনার ক্ষেতে? সবে মাত্র আসলে আপনার 115টা লাউ বিক্রি হয়েছে, আর এবার এখন তো শুরু হবে এই সপ্তাহ থেকে বেশি কাটা শুরু। প্রতি পিস লাউ এখানে বাজার দর কেমন? সর্বনিম্ন 50 টাকা, মানে আপনার পাইকারি বিক্রি 50 টাকা। এখন তো আমি দেখছি যে গাছে প্রায় 200-300 লাউ আছে, এবং আরো অসংখ্য লাউয়ের জালি। তো এই যে এতগুলো লাউ, আমরা সনাতন পদ্ধতিতে লাউ চাষ করলে তো এরকম লাউ আসে না। তা আপনি কি কি পদ্ধতি বা কৌশল অবলম্বন করে থাকেন? হাইব্রিডের ক্ষেত্রে আপনার একটা মোটামুটি যে জৈব সারগুলো আছে পর্যাপ্ত দিয়ে চাষবাস করতে হবে, এবং ওষুধপাতির যেহেতু আপনার কৃষি অফিসার আছে, সেই ক্ষেত্রে আপনার ওষুধ সঠিকভাবে প্রয়োগ করার পর এই বেশি লাভ ধরানো সম্ভব, এবং জায়গাটা ভালো হতে হবে সেক্ষেত্রে, যাতে আপনার রৌদ্র বা পর্যাপ্ত রৌদ্র, মাটির গুণাগুণ, উন্মুক্ত জায়গা সার। এবং আপনি আরেকটি কথা বললেন যে আপনি রাত অবধি, মানে প্রায় 10টা-12টা পর্যন্ত আপনি নিজেই এই লাউয়ের পরাগায়ন ঘটিয়ে থাকেন, সেই ব্যাপারটা কেমন? সেটা আসলে যখন আপনার লাউয়ের জালি আসে আর পুরুষ ফুলগুলো তখন রাতে যদি স্পর্শ করা হয়, সেক্ষেত্রে আপনার ফলনের সম্ভাবনা বেশি, কারণ অনেক সময় পোকামাকড় পরাগায়ন ঘটাইতে পারে না। সেক্ষেত্রে নিজেরাই পরাগায়ন ঘটাতে পারে, আপনার রেজাল্ট 100% না হলেও 90% আসে। তাতে করে দেখা যাচ্ছে যে আপনি যে পরিমাণে লাউয়ের উৎপাদন ঘটিয়েছেন, সেক্ষেত্রেও সেই পরাগায়ন বেশ কাজে এসেছে। 100% আপনার পরাগায়নের ক্ষেত্রে, প্রতিটা ফলের ক্ষেত্রে পরাগায়ন। আমরা এখানে দেখছি যে এখানে আপনি আরো লাউয়ের ক্ষেত বাড়িয়েছেন, ওখানে লাউয়ের চাষ এবং নিচে পালং শাক, একটি সমন্বিত চাষ পদ্ধতি আর কি। তো এখানে এই লাউ আমাদেরকে কতদিন ধরে লাউ দিতে পারে? আপনার এটা 3বার ধরবে, তাতে 3 মাস। 3 মাস এই ধরনের লাউ একাধারে আপনি পেতে থাকবেন। তো এখানে আমাদের ব্যয় কেমন হলো এই লাউ? আমার এখানে জায়গা বেশি না, আপনার হয়তো 3 শতক মতো জায়গা হবে। তাতে আমরা সমস্ত কিছু খরচ করে হয়তো 6,000-6,500 টাকার মতন খরচ। তো আমরা 3 মাসে এখান থেকে কি পরিমাণ রেজাল্ট পাবো? আমরা যদি 500 করে লাউ বিক্রি করতে, তারপরে এখানে 25,000 টাকার বিষয় আছে। আচ্ছা, তার মানে আমরা এই অল্প সময়ের মধ্যে একটা ভালো এবং নিজেদের পরিবারের খাদ্য চাহিদা পূরণ করতে পারবো। 100% আমার খাদ্য তরকারি কোনো সমস্যা নেই। এরকম যারাই আসেন অবশ্যই তারা আমার এলাকা ভিত্তিক যারা আছে, তরকারি অন্তত লার সংকটটা নেই। তো প্রিয় সুধী বন্ধুরা, আমরা এই ধরনের মানুষদের সাথে গল্প করে যেটি জানলাম যে এখানে আসলে আমরা চাইলে আমরা যে নিজেদেরকে বেকারত্ব জীবন যাপনের মধ্যে রেখে দেই বা নিজেদেরকে বেকার বলে দাবি করি, এটা একটা হীনমন্যতা। আমরা চাইলে কিন্তু আমাদের বাড়ির আনাচে কানাচে, এবং আপনারা জানেন যে আমাদের দেশে যে বাড়িতে 1% জায়গা আছে, সেখানে আমরা কিন্তু একটি পুষ্টি বাগান করতে পারি। সেখানে বিভিন্ন ধরনের শাক সবজি উৎপাদন করতে পারি,
এবং এই করোনা কালে অনেক মানুষ বেকার জীবনযাপন করছেন, বাড়িতে কর্মহীন অবস্থায় আছেন। আমরা চাইলে কিন্তু এই ধরনের জমিতে নিজেদের বাড়ির আঙিনায় বা আশেপাশে সমস্ত জায়গায় কিন্তু আমরা এই ধরনের সবজির আবাদ করতে পারি। তাতে করে আমাদের দেশের খাদ্য চাহিদা পূরণ, পুষ্টি চাহিদা পূরণ, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং এই দেশটা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আসতে পারে। তো আমরা এই একজন সফল লাউ চাষি আমাদের এই গ্রামে গঞ্জে বিভিন্ন অঞ্চলে যে মানুষ এই কাজটি করে থাকেন, আমরা তাদের এই লাউ চাষের মাধ্যমে তারা নিজেদের স্বাবলম্বী জীবনযাপন করুক, তাদের খাদ্য চাহিদা পূরণ করুক, দেশের পুষ্টি চাহিদা পূরণ করুক। এবং লাউ যদিও একটি পচনশীল সবজি, এটি বিদেশে রপ্তানির যোগ্য কিনা আমার জানা নেই, যদি সম্ভব হয় সেটিও সম্ভব। তো আমরা আজকের এই লাউ চাষে লাউ খেতে এসে একজন সফল লাউ চাষি, আমি নিজেও ছাদ কৃষিতে ব্যস্ত, তো তার কাছ থেকে আমি নিজেও বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে থাকি এবং আমি তার সাথে গল্প করে জানলাম যে অসংখ্য মানুষ তার কাছে এসে লাউ চাষের বিভিন্ন ধরনের চাষ পদ্ধতি, সার ওষুধ প্রয়োগের পদ্ধতি, জৈব সার প্রয়োগের পদ্ধতি, মাটি প্রস্তুতের পদ্ধতি, বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে পরামর্শ নিয়ে থাকেন। তো আমরা আজকের এই লাউ খেতে এসে আরো যারা আছেন বাড়িতে বেকার জীবনযাপন করছেন, বাড়িতে অনাবাদি জমি আছে, আপনারা চাইলে সেখানে এই ধরনের সবজির চাষ করতে পারেন, নিজেদের খাদ্য চাহিদা পূরণ করতে পারেন, পরিবারের চাহিদা পূরণ করতে পারেন এবং সেটি বাজারে বিক্রি করে অর্থনৈতিক স্বাবলম্বিতা আসতে পারে। তো আজকে আমাদের এই লাউ চাষির সফলতা কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।